মনে হচ্ছে, সেটা হলো যে সেখানে কি আওয়ামী লীগ যেহেতু ইলেকশনটা হবে নির্দলীয় ভঙ্গিতে, যে কারোই তো নির্বাচনে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। এর আগে শুনেছিলাম যদি আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে চায় তাহলে তাদের দিক থেকে আর কোনো আপত্তি থাকবে না, কারণ এটা তো দলীয় নির্বাচন নয়। কিন্তু আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কিংবা তাদের যারা নাকি মানে আপনার মানে সমর্থক যে দলগুলি ছিল, তাদের কোনো প্রার্থী অথবা তাদের কোনো পদধারী ব্যক্তির পক্ষে এই স্থানীয় সরকার নির্বাচনটা সহজ হবে? বিষয় হচ্ছে যে সরকার এখন যে অবস্থানে আছে, আমরা অনেকে প্রেডিক্ট করতে পারছি না আসলে আওয়ামী লীগকে নিয়ে তারা কোন স্ট্যান্ড নিতে চাইছে। আহ আমার কাছে মনে হচ্ছে যে একটা টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। এদার আওয়ামী লীগ নিয়ে একটা সিদ্ধান্তে সরকার পৌঁছে গেছে, যেন এই হিসেবেই থাকবে, নিষিদ্ধ অবস্থাতেই রাখা হবে, মাঝে মাঝে একটু আশার বাণী শোনানো হবে, অথবা একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের ইতিবাচক একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাও যদি বহির্বিশ্বের প্রচন্ড একটা চাপ আসে সেই মুহূর্তে। আর নচেত তার আগে একটা টম অ্যান্ড জেরি খেলা করবে আওয়ামী লীগকে নিয়ে। তখন আপনি যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন, প্রথমেই শোনা যাচ্ছিল আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, এমন একটা ধারণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা কি শুনলাম যে নির্বাচন কমিশন থেকে এমন একটি বিধি নির্বাচনী আহ আইনে যুক্ত করা হচ্ছে যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের পদবিতে রয়েছে এমন কেউ নির্বাচনে যুক্ত হতে পারবে না, নির্বাচন করতে পারবে না। তো আওয়ামী লীগের যারা নির্বাচন করার মতো জায়গায় থাকে বা আছে, তারা তো কোনো না কোনো ভাবে পদের সঙ্গে যুক্ত ছিল, তাই না? যখন এই বিষয়টি নিয়ে একটু দু এক জায়গায় কথাবার্তা হলো, সমালোচনা হলো, তখন ওই জায়গা থেকে সরে এলো, নির্বাচন কমিশন থেকে জানানো হলো যে না, এমন কোন আইন যুক্ত করা হচ্ছে না। তাহলে আওয়ামী লীগ একটু হাফ ছেড়ে বাঁচলো যে না, যেহেতু নির্দলীয় ভাবে নির্বাচন হবে প্রতীক ছাড়া, তাহলে আওয়ামী লীগের যারা আছে তারা নির্বাচন প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু সেই অবস্থা কি এখন আছে? মনে করুন যে আপনি বা আমি কথার কথা এক্সাম্পল হিসেবে তুলে ধরি যে কেউ আমরা আওয়ামী লীগ হয়ে নির্বাচনের প্রতিযোগিতা করছি, যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের পদ পদবি না থাকলেও মোটামুটি এলাকায় পরিচিত, একটু প্রভাবশালী বা একটু টাকা আছে, এরাই তো নির্বাচনের প্রতিযোগিতা করবে, তাই না? যারা আওয়ামী সমর্থক, তো তাদেরকে তো এলাকার সবাই চেনে। তো তারা বলবে তো আওয়ামী লীগের দোষক, ওকে নির্বাচন করতে দেওয়া যাবে না। নির্বাচনী বিধি অনুযায়ী মনে করেন যে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা এলাকাতেই থাকতে পারবে না। আওয়ামী দোষর বলে তাকে তার উপর মব করা হবে, গণপিটুনি দেওয়া হবে, এলাকা ছাড়া ছাড়া করা হবে। তো আমার মনে হয় না যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা হচ্ছে, সেটি হিডেন এগ্রিমেন্ট হোক, আন্ডার টেবিল ডিল হোক, অথবা আওয়ামী লীগের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রমের দিক থেকে সেটি তোলা না হয়, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের জন্য বেশ টাফ হবে, এটা আমার মনে হয়। আচ্ছা, এইটা এইটা আপনি যে কথাটা বলা, যেটা মুখে মুখে যেটা বলছে তত্ত্বগত ভাবে, যে যেহেতু এটা একটা নির্দলীয় নির্বাচন, কাজে এখানে কে আওয়ামী লীগ করতো কে বিএনপি করতো এটা কোনো ব্যাপার না, তারা নির্বাচন করতে পারবে। এটা শুনতে কিন্তু খুব ভালোই শোনা যায়। কিন্তু আমরা এদের আচরণ আপনি কি দেখছি? আপনি দেখেন কিছুদিন আগেও কিন্তু এই যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো, এক্স্যাক্টলি। তার আগে বিভিন্ন জেলা বারগুলিতে নির্বাচন হলো, পুরোটাতেই কিন্তু মানে আওয়ামী পন্থী হিসেবে যারা পরিচিত, তারা আসলে আওয়ামী পন্থী কিনা, তারা আওয়ামী লীগ করে কিনা, সেটা তো অন্য বিতর্ক। কিন্তু যাদের উপর ব্লেম দেওয়া হলো যে এই লোকটা আওয়ামী পন্থী হতে পারে, তাদেরকেই তো নির্বাচন করতে দেওয়া হলো এবং অফিসিয়ালি দেওয়া হলো না, তাদের মনোনয়ন পত্রগুলোকে বাতিল করে দেওয়া হলো। তো এই যে দেওয়া হলো, এটাকে নিয়ে কিন্তু সরকার কিছু বললো না। এটা নিয়ে একাধিক নিউজ হলো, সরকারের দিক থেকে কোনো আপত্তি তা হলো না, এটা বাতিল কিন্তু করলো বিএনপি পন্থী আইনজীবীরাই। তার মানে এই বাতিলের পক্ষে যারা ছিল, বিশেষ করে সুপ্রিম কোর্টে যারা, তারা তো সরকার মানে বিএনপির সেন্ট্রাল কমিটিতে অনেকে আছেন। তার মানে এর সঙ্গে বিএনপির এক ধরনের অনুমোদন তো আছে। যদি এই হয় অবশ্যই। বিএনপি অথবা সরকারের মানসিকতা, তাহলে আগামীতে কি আপনি আশা করেন? না, আমি সেটাই বললাম যে খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা নেই। তার কারণ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে সেটিও সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন।
আমরা এই 54-55 বছরের স্বাধীন বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক হ্যারাসমেন্ট দেখেছি। নির্বাচনে দাঁড়ানোর আগে কেউ কাউকে ল্যাং মেরেছে, মামলায় ঢুকিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও হয়েছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করবেন, তার বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা, তাকে কোন এক মামলায় আটকে দেওয়া হয়েছে বা তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু ঢালাও ভাবে আওয়ামী দোষর উল্লেখ করে নির্বাচন থেকে বাইরে রাখা, অন্তত আওয়ামী লীগ ইতিহাসে না, শুধুমাত্র দেশের 55 বছরের ইতিহাসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটি ঘটেনি। এটি একেবারে নজিরবিহীন। অতএব সেই যে, আর যারা আওয়ামী দোষর বলে শুধু নয়, আওয়ামী লীগের আওয়ামী মনোভাবাপন্ন যে দলগুলো, সেটি জাসদ হতে পারে, ওয়ার্কার্স পার্টি হতে পারে, বামপন্থী যে কোনো সংগঠন হতে পারে, তাদের যারা প্রার্থী ছিল তাদেরকেও এই নির্বাচন করতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নির্বাচন, আইনজীবী বিভিন্ন ডিস্ট্রিক্টে আইনজীবী সমিতির নির্বাচন। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা তো বিশ্বাস রাখাটা, মানে সরকারের উপর বিশ্বাস রাখাটা খুবই দুরূহ বিষয়। দেখেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানে নানা রকম অভিযোগ ছিল, আবার তাদের ব্যাপারে কিছু পজিটিভ ব্যাপারও ছিল। তারা বেশ কিছু উন্নয়ন করছিল, এটাও ঠিক। উন্নয়নের নামে লুটপাটও করছিল, ওটাও ঠিক। কিন্তু যে অভিযোগটা সবচেয়ে বড় ছিল, সেটা হলো তারা নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিল। তো বিএনপির আমলে তো আমরা ঠিক একই জিনিস দেখতে পাচ্ছি, অন্তত পক্ষে আমি বারের নির্বাচনগুলির কথা বিবেচনায় নেই, তো একই রকম আমরা দেখতেছি। যদি একই রকম হয়, তাহলে আগামী নির্বাচনে কি আমরা একই জিনিস দেখবো? আচ্ছা, অবশ্যই একই জিনিস দেখছি এবং একই জিনিস দেখার সম্ভাবনা আপনি যেটি ধরিয়ে দিলেন। মানে আমি যদি আরেকটু গভীরে যাই, আমি যদি বলি যে আরো খারাপ অবস্থা, যেমন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে উদাহরণ দিলাম, যে অন্তত 55 বছর ইতিহাসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটি ঘটেনি। দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগ যে নির্বাচন গুলো করেছে, যদি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আসি, একতরফা ভাবে নির্বাচন করেছে 2014-তে, 2024-এ, 2018-তে সবাই অংশগ্রহণ করলেও, মানে একেবারে এটা শতাব্দীর অন্যতম একটা সেরা হাস্যকর বিষয় যে বিএনপির মতো দল 5টি আসন পায়। এটা অবশ্যই যে নজিরবিহীন কারচুপি হয়েছে, সেগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আওয়ামী লীগ করেছিল, দেখুন, একটা সিস্টেমের মধ্যে থেকে বিএনপিকে কিন্তু নিষিদ্ধ করেনি। ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হচ্ছে, দিনের ভোট রাতে হয়েছে, সব ঠিক আছে, দেয়ার ইজ নো ডাউট, আনডাউটেডলি আমরা এটি উচ্চারণ করতে চাই। কিন্তু সিরিয়াস ব্যাপার কোনটা, ভয়ঙ্কর বিষয় কোনটা, ওখানে আওয়ামী লীগ বিএনপি কে কৌশলে নির্বাচন থেকে দূরে রেখেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়া হলো, বিএনপি নির্বাচনে আসতে চায়নি, বা বিএনপি 18-তে নির্বাচন, 24 আসেনি, 14-তে নির্বাচন বয়কট করলো কবে, 2018-তে নাকি, যাও না, 24 এবং 14-তে। না, 24 এবং 14-তে তো বয়কট করেছে, কিন্তু নির্বাচনে অংশ নিয়ে বেলা 18-তে নির্বাচন বর্জন করলো। যাই হোক, যে বিষয়টাই বলছে, তারা আওয়ামী লীগ তো বিএনপি কে নিষিদ্ধ করেনি। মনে করেন যুবলীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছে বিএনপি কে নিষিদ্ধ করার জন্য, আবেদন জানাতে গেছে, এগুলো একটা কৌশল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরস্থান জিয়া উদ্যানে, সেই কবরস্থান স্থানান্তরিত করা হবে, এরকম তো ভয় দেখানো হয়েছে, পরে তো নেই, যে বাস্তবতা নানান ধরনের খেলা খেলেছে। আমি বলতে চাচ্ছি, কিন্তু এখন এসে আমরা কি দেখছি, 2026-এর যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমি যদি বলি 2014 এবং 18-24-এর চেয়ে বাজে নির্বাচন হয়েছে। এখন ওই সময় তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগের মতো একটা গণভিত্তিক দল, আপনি তাকে স্বৈরাচার বলুন আর যাই বলুন, 35% একেবারে রিজার্ভ ভোট তো তাদের রয়েছে, সেই দলটিকে আপনি নিষিদ্ধ করে রাখলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি বিএনপিকে। সেই জায়গা থেকে এই নির্বাচন আগের 3 নির্বাচনের চেয়েও কম বিতর্কিত নয়, আরো বেশি বিতর্কিত, আরো বেশি প্রশ্নবিদ্ধ, এটি আমার কাছে মনে হয়। অতএব, আর আপনি যে কথাগুলো বললেন সাম্প্রতিক সময় যে একই কাজ করছে, হ্যাঁ করছে তো, আমি এই এক্সাম্পলটা নিয়ে আসলাম যে তার চেয়ে আরো খারাপ কাজ করছে। এবং যেই নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়ার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের প্রতি মানুষের ব্যাপক ক্ষোভ ছিল, এবং প্রতিটা ইনস্টিটিউশনাল জায়গা থেকে আমরা দেখেছি। আপনি ডিআরও নির্বাচন বলেন, আমাদের সাংবাদিকতা যে পেশাগত যে প্রতিষ্ঠানগুলো, প্রেস ক্লাব বলুন, অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এফবিসিসিআই, ডিসিসিআই, যাই বলুন না কেন, চেম্বার অফ কমার্স, সব জায়গা থেকে
সিলেকশনে প্রতিনিধি নির্বাচন করা হবে, তাই না? বিআরইউ তো সম্প্রতি নির্বাচন হয়েছে ওই নাম কাওয়াজতে, কিন্তু তার ভিতরেও ম্যাট্রিকুলাস রিজাল্ট চলেছে, প্রেস ক্লাবের ক্ষেত্রেও চলেছে। এখন কি হচ্ছে? এখন তো সেম সব জায়গায় ওই বিএনপি পন্থীরা আপনার ইয়ে করে বসে আছে, দখল করে বসে আছে। তাহলে আপনি কাকে ফ্যাসিস্ট বলবেন, কাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসকারী বলবেন? আমরা এটা নিয়ে আর কিভাবে পার্থক্য করে খুঁজবো? আচ্ছা, আমরা একটু নির্বাচনের বাইরে একটু যাই। আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হচ্ছে, আওয়ামী লীগ আমরা একটু বলতে গেলে এক ধরনের তুলনাই করছি আমরা, মানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি। যেমন আমরা আওয়ামী লীগ সরকার আমলে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বলতাম, কারা হেফাজতে, সরকারি হেফাজতে থাকা অবস্থায় হত্যা নিয়ে আলোচনা করতাম। আজকে আমি দেখলাম আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হয়েছে যে এই 2026 সালের প্রথম 6 মাসে, এটা তো সপ্তম মাস চলছে, প্রথম 6 মাসে কারা হেফাজতে মৃত্যু হয়েছে 61 জনের। আপনার কি বলবেন? অ্যালার্মিং, অ্যালার্মিং। এই কারণে সবই যে রাজনৈতিক ভাবে আমরা বিবেচনা করব তা নয়, কিন্তু রাজনৈতিক যে দৃষ্টান্তগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে, সাবেক মন্ত্রী নরসিংদীর নুরুল মজিদ হুমায়ুন সাহেব নাকি, তিনি, তারপরে আরো বেশ কয়েকজন এখনো পর্যন্ত যারা অসুস্থ থাকেন, তাদেরকে এখনো পর্যন্ত হাত করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এর বাইরে যে বিষয়গুলো, যেমন আমি দেখে এসেছি কোন এক এলাকার চেয়ারম্যান, আমি এই মুহূর্তে ডেফিনেট করে বলতে পারছি না, জামিন জামিন হচ্ছে, আবার নতুন পেন্ডিং মামলা জড়ানো হচ্ছে, 5 লাখ 10 লাখ খরচ করে 4 মাস 5 মাস করে জামিন করানো হচ্ছে, আবার নতুন মামলা। এই অবস্থা থেকে, হতাশা থেকে এক চেয়ারম্যান, আমি যখন কেরানীগঞ্জে কারাগারে ছিলাম, যাওয়ার পর শুনলাম 2 দিন আগেই ওই চেয়ারম্যান আত্মহত্যা করেছেন কারাগারের ভিতরে। মানে এই যে হেফাজতে মৃত্যুর আমি বিষয়গুলো বলছি এক করে, অনেক আত্মহত্যা করছেন, আত্মহত্যার পরে তাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হচ্ছে জেল কর্তৃপক্ষ জায়গা থেকে। আচ্ছা, তারপরে এই যে ট্রিটমেন্টের জায়গা থেকে, আর নির্যাতনের জায়গা, আমি বেসিক্যালি আমি আমি এটুকু বলতে পারি যে আমি থাকা অবস্থায় এই ধরনের নির্যাতনের কোনো আহ বিষয় আমি শুনিনি। হ্যাঁ, যে কাউকে টর্চার করা হচ্ছে, কাউকে নির্যাতন করে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবে যেভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে, সেই টর্চারিং এর মাধ্যমে অনেকে মৃত্যু হচ্ছে। আবার অসুস্থ অবস্থাও তো কেউ কেউ মারা যাচ্ছে। মানে স্বাভাবিক অবস্থায় আমরা যেমন জেলের বাইরে থেকে কেউ কেউ মৃত্যুর মুখে ঢলে পড়ছি, ওরকমও তো স্বাভাবিক মৃত্যু হচ্ছে। যেমন আমি যখন কাশিমপুর কারাগারে ছিলাম, তো কাশিমপুর কারাগার হঠাৎ করে শুনলাম যে একজন একেবারে খুব তরতাজা যুবক একজন হঠাৎ করে আহ মানে গাছতলায় দাঁড়িয়ে ছিল সেলের বাইরে, আহ পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন। এটা নিশ্চয়ই অপঘাতের মৃত্যু নয়। কিন্তু আমি বলছি, এই যে 61 জন, সেই 61 জনের মধ্যে আপনি কম্পেয়ার করে দেখুন এর আগে, অর্থাৎ আপনি 7 মাস হিসাব দিচ্ছেন, অথবা ইউনূস সরকারের যে 2 বছর তার আগে আওয়ামী লীগ সরকারের সময়, বা তারও আগে বিএনপি সরকারের সময়, হিসাব করে দেখুন যে এত মৃত্যুর তথ্য কিন্তু আমরা পাইনি। এই 61 জন, এটি অবশ্যই অ্যালার্মিং, এবং এর মধ্যে অবশ্যই অস্বাভাবিক মৃত্যু আছে, স্বাভাবিক মৃত্যু যেমন আছে, অস্বাভাবিক মৃত্যু আছে। এবং আরেকটি রিউমার যেমন ছড়িয়েছিল, এটিকে একটু পরীক্ষা করতে হয়। অনেকে বলে যে সীসা মিশানো হচ্ছে খাবারে, খুব স্লোলি পয়জন দেওয়া হচ্ছে। আমি এগুলোর সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি। আমার কথা হচ্ছে, সেখানে তো অসংখ্য সাধারণ মানুষ রয়েছে, সাধারণ অপরাধী রয়েছে, যারা রাজনীতি করেন না, আওয়ামী লীগের রাজনীতির বাইরে। তো সবাইকে কি গড়ে পরতায় স্লো পয়জনিং এ মারা হবে? নিশ্চয়ই তা না। এগুলো এগুলো একটা প্রচন্ড গুজব আমি মনে করি, যে সীসা মিশিয়ে, এ মিশিয়ে সে মিশিয়ে খাবারের মধ্যে ইয়ে দেওয়া হচ্ছে। তা আমিও তো প্রায় 3 মাস ছিলাম, তো মারা অসুস্থ হলে তো আমারও তো হওয়ার কথা, আমি তো হইনি। তো এগুলো একবারে বাজে কথা। জি, তবে আমি অবশ্যই আরেকটা আরেকটা বিষয় নিয়ে একটু তুলনা করতে চাই। এটি শেষ আলোচনা, শেষ প্রসঙ্গ আমাদের, যে আমরা বিভিন্ন সময় শুনতাম যে আওয়ামী লীগ সরকার যখন দায়িত্ব ছিল, তখন আমরা বলতাম যে আওয়ামী লীগ খুবই ভারতের প্রতি খুবই খুবই নতজানু মনোভাব পোষণ করে, অনেকটা গোলামের মতো আচরণ করে, হ্যাঁ, পরদ রাজ্য আমরা নাকি হয়ে গেছি ওদের, এগুলি বলা হতো। আমরা সবশেষ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হতে দেখলাম।
এটা নিয়ে দেখছি যে আপনিও সোশ্যাল মিডিয়ায় দু একটা কমেন্ট করেছেন। আহ আমি যদি এই দুটোকে তুলনা করতে চাই, কি বলবেন? শুধুমাত্র আপনি করছেন বেশ ভালো কথা, কিন্তু তার উত্তরটা তো ইউনূস সরকার দিয়ে গেছে। করদ রাজ্যে ভারতের পরিণত হয়েছে কিনা বাংলাদেশ, সেটি বিষয়টি ইউনূস সরকারই প্রমাণ করে গেছে। এই নাকি চুক্তি করা হয়েছে, দেশ বিরোধী চুক্তি করা হয়েছে, দেশ বিক্রি করা চুক্তি করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বা ভারতের সঙ্গে। ওই একটা চুক্তিও তো কেউ বাতিল তো দূরের কথা, কেউ তো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। ইউনূস সরকারের যে এত এত তথাকথিত বিপ্লবী উপদেষ্টা ছিল, তারা তো কেউ প্রশ্ন উত্থাপন করতে পারেনি যে এই যে দেশ বিরোধী চুক্তি বাতিল তো করেনি। বাতিল করেছে কোনগুলো? যে মোংলা পোর্ট বাতিল করেছে, বাতিল করে এখন চীনকে দেওয়া হবে, মানে একটা হিংসা প্রতিহিংসা জায়গা থেকে। কিন্তু তারা যে ওইসব বিষয়ের মাধ্যমে করদ রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ, তা তো নয়। বরং করদ রাজ্য শুধু নয়, এখন তো দাসানুদাস, দাসও না, দাসেরও দাস, দাস অনুদাসে পরিণত হয়েছে আমরা। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কমল ভাই, যে জাতীয় সংসদের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা এবং তার স্বাধীনতা বার্ষিকী উদযাপন, শুধু এই জিনিসটা আমরা মার্ক করছি, নোটিশ করছি। আরো যে ভয়াবহ বিষয় ঘটে গেছে, সেটি হয়তো আমরা অনেকেই খেয়াল করছি না। সেখানে দেশের ইতিহাসে এই প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ক ককাস গঠিত হয়েছে। ককাসটা কি আমরা সবাই, যে বিশেষ অধিকার আদায়ের জন্য, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, বিশেষভাবে গুরুত্বের সাথে কাজ করার জন্য আইন প্রণেতাদের মধ্য দিয়ে কাউকে কাউকে দিয়ে বিশেষ কমিটি করা। এই তো যেমন বাংলাদেশের আদিবাসী সংক্রান্ত ককাস কমিটি ছিল, জলবায়ু সংক্রান্ত কিংবা শিশু অধিকার বিষয়ক বা জেন্ডার ইস্যুতে ককাস ছিল। কিন্তু ওই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কোনো ককাস ছিল না। এবং এই ককাস পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে, এটাও সত্য কথা। কিন্তু তাদের কার্যক্রমগুলো কি? দ্বিপাক্ষিক মানে বহির্বিশ্বের সঙ্গে এই ধরনের সম্পর্ক উন্নয়নের কোনো ককাস হয়েছে? হয়েছে। যুক্তরাষ্ট্র যেসব বিভিন্ন জায়গায় তাইওয়ানের বা আরো কয়েকটা রাষ্ট্রে তাদের ককাস আছে। এই ককাস গুলোর কাজ কি? যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা, যুক্তরাষ্ট্রের যে টার্গেট, সেইগুলো ওই এমপিদের দিয়ে, সংসদ সদস্য বা আইন প্রণেতাদের দিয়ে লবিস্ট হিসেবে কাজ করানো। এখন আমাদের এই ককাসের মধ্যে কারা আছে? ডক্টর ওসমান ফারুক। ডক্টর ওসমান ফারুককে আমি ব্যক্তিগতভাবে তাকে আর অন্যভাবে ট্রিট করতে পারছি না, চাচ্ছি না, আপনারা সবাই জানেন। ওখানে মীর আরমান আছে, কার ছেলে? মীর কাসেমের ছেলে। ওখানে হুম্মাম কাদের চৌধুরী আছেন, কার ছেলে? সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। ওখানে মার্দিয়া মমতাজ নাকে, জামাতের আরেক এমপি, নারী এমপি, তিনি আছেন। ওখানে আবার নিপুণ রায় চৌধুরীকে রাখা আছে। দেখুন কতটা ম্যাটিকুলাস ডিজাইন রাখা হয়েছে, যে মানুষের চোখে যাতে না বাঁধে, মানুষ প্রশ্ন অ্যারাইজ করতে না পারে, সে দুই একটু মানে ভারসাম্য রাখা হয়েছে। আন্দোলন রহমান পার্থ আছেন। এই যে চুক্তিটি করা হলো, বাণিজ্য চুক্তি, এই চুক্তির বাইরে আর কি সম্পর্ক উন্নয়ন প্রয়োজন হয়? আর কি জন্য স্পেশাল কমিটি? হ্যাঁ, বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আছে, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমিতিও হতে পারে, কিন্তু খোদ সংসদের মাধ্যমে, এবং তাদেরকে দিয়ে লবি হিসেবে কাজ করানো হবে। এবং আপাত দৃষ্টিতে যদি তাকায়, যে ছবিটা নিয়ে সমালোচনা হচ্ছে, আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন বাহ্যিক ভঙ্গিতেও তো অনেক কিছু প্রকাশ পায়। এই যে আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি তো ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাকে নিয়ে তো অনেক প্রশ্ন, এগুলো পুরোনো কথা, টানতে চায় না। তার বাচন ভঙ্গি, তার শারীরিক ভঙ্গিটা কি দেখেছেন? ব্রেন্ট ক্রিস্টেনসন এদেশে মার্কিন রাষ্ট্রদূত, একজন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার, তার সামনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের এমপি, এই যে মীর আরমানরা কিভাবে অবনত হয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি বুঝতে পারছেন? এগুলো আমরা সহ্য করতে পারি? সহ্য করার মতো বিষয়? করদ রাজ্যে কে কাকে পরিণত করেছে? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত দাদাগিরি সুলভ আচরণ করেছে কোন কোন ক্ষেত্রে, এটি সত্য কথা। সীমান্তে মানুষ হত্যা বন্ধ করার অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও বন্ধ হয়নি, সত্য কথা। আমাদের তিস্তা চুক্তি 15 বছর ধরে ঝুলে আছে, সত্য কথা। গঙ্গার পানি বন্টন চুক্তি নতুন করে নবায়ন হবে কিনা তা নিয়ে এক ধরনের টেনশন দেখা দিয়েছে, সত্য কথা। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ভারতের সাথে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছে, অন্য কেউ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না ইহ জনমে। অন্তত আমাদের মানে
কি বলা যায় এটাকে, আমাদের যেই জীবদ্দশা, সেই জীবদ্দশা দেখতে পারতাম না। যেমন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ছিটমহল বিনিময় চুক্তি, এইটি যে কত বড় একটা গদের উপর বিষ ফোড়া হয়েছিল এবং মানুষগুলো কিভাবে মানবতার জীবনযাপন করছিল। আমি তো নিজে গিয়ে এই দাসিয়ারা ছিটমহল সেই 2011 সালে গিয়ে বিভিন্ন ছিটমহলে, লালমনিরহাটে এসব জায়গায় করে আসছি। সেইখানকার মানুষের যে মানবতার জীবন আমি নিজের চোখে দেখেছি। এগুলো তো হয়েছে, হয়নি বঙ্গোপসাগরের ট্রিটি মিয়ানমারের সঙ্গে আমরা জিতে আসিনি, এগুলো হয়েছে। যেগুলো বাস্তবতা সেগুলো স্বীকার করতে হবে। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আওয়ামী লীগ লুটতরাজ করেছেন, দুর্নীতি করেছে, গুম খুনের অভিযোগ আছে, যেগুলো যদিও সেগুলো বিতর্কিত বিষয়, কিন্তু যেগুলো করেছে ভারতের সাথে চোখ রেখে, ওইভাবে বললাম আর চোখে চোখ রাখা হয়ে গেল তা না, বরং কাজেই আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে যে আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমাদের পাওনাটা আদায় করে নিতে পারি। সেইগুলো শেখ হাসিনা দেখিয়েছেন। কিন্তু এখন কি হচ্ছে, এবং আপনাকে বলে রাখি, এখন যেটি হবে, যুক্তরাষ্ট্র খেলবে। আমাদের প্রধানমন্ত্রী সবার সাথে এক ধরনের পররাষ্ট্রনীতির, উদার পররাষ্ট্রনীতির জায়গা থেকে সম্পর্ক রাখার চেষ্টা করছেন। চীনে গেছেন, রাশিয়া গেছেন, বা তার প্রতিনিধি পাঠিয়েছেন ডক্টর খলিলকে, ওয়েলকাম জানাচ্ছি। যেরকম একটা মার্কিন চুক্তি করা হয়েছে যার মধ্যে অনেক ধরনের বাধ্যবাধকতা রয়েছে, এসব রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা যাবে না, তারপরেও তিনি চেষ্টা করছেন। আর এই চেষ্টা করতে গিয়েই ওই চুক্তি রেখে এই চেষ্টা, আমাদের মনে হয়, মানে আমার যেটি আশঙ্কা, এখন যুক্তরাষ্ট্র অন্যরকম খেলা খেলতে যাচ্ছে, যাতে সরকার অনেক ধরনের বিপদে পড়তে পারে। জি, জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়। নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি 12 তারিখে, তখন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আর 4 দিন পরে 5 মাস হয়ে যাবে। 5 মাস পরে উনি অভিযোগ করলেন। তো 5 মাস পরে যে অভিযোগটা হয়, সেটা কিন্তু হিট অফ দ্য মোমেন্টের অভিযোগ হয় না। অনেক সময় মানুষ হুটহাট কিছু একটা বলে ফেলে, এবং সেই বলাটা হয়তো তাৎক্ষণিক উত্তেজনার বশে হতে পারে, রাগান্বিত হয়ে যাওয়ার কারণে হতে পারে, ইমোশনাল কারণে হতে পারে। তো 5 মাসে ইমোশন নিশ্চয়ই থিতিয়ে গেছে। এখন ওনারা যেটা বলছেন, এটাকে আমি আবেগ বলবো না, বরঞ্চ আমি ওনাদের যুক্তিগ্রাহ্য অবজারভেশন বলবো। ওনারা হিসাব নিকাশ করেছেন, বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, এবং তারপর অভিযোগ করেছেন। এই অভিযোগের লক্ষ্যবস্তুতে আছে দুইটা পক্ষ। একটা হলো বিএনপি, যারা বিজয়ী হয়েছে, মানে বেনিফিশিয়ারি যারা এই নির্বাচনে। আরেকটা পক্ষ হচ্ছে সরকার, মানে ওই সময় নির্বাচনকালীন সরকার। দেখুন, আমাদের জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার অনেক বছর ধরে পাচ্ছি না। মানে 2014, 2018, 24 এবং 26, এই বিগত 4টা নির্বাচনেই আমরা আসলে একটা নিরপেক্ষ সরকার পাচ্ছি না। 26-এ এসে যদিও ইউনূস সরকারকে নিরপেক্ষ বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা যে নিরপেক্ষ সরকার ছিল না, সেটা ওই সময়ে আমি প্রশ্ন করেছিলাম। নির্বাচনের আগে প্রশ্ন করেছিলাম, যখন তারা এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিল, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিল না, তখনই আমি বলেছিলাম এই সরকারটা দেশের সকল মানুষের জন্য নিরপেক্ষ সরকার নয়। আওয়ামী লীগের অনেক দর্শক, অনেক ভোটার আছে দেশে, অনেক সমর্থক আছে। আমি প্রশ্ন করেছিলাম, আওয়ামী লীগের ভোটারদের জন্য আপনারা কী রাখলেন? তাদের জন্য তো কোনো চয়েস থাকলো না। যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তাদের জন্য তো কোনো বিকল্প আপনি রাখলেন না। যে প্রশ্নটা আমি 24-এর নির্বাচনে করেছিলাম, ওটা তো আমি আর ডামি নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ করেছিল। সেখানে জামাত অথবা বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আমি ওখানেও এই প্রশ্নটা করেছিলাম, একজন ভোটার যদি জামাতকে ভোট দিতে চায়, যদি বিএনপিকে ভোট দিতে চায়, তাহলে তারা কী করবে? তাদের জন্য তো কোনো আপনি বিকল্প চয়েস রাখলেন না। আপনি যেখানেই ভোট দিবেন সেই ভোটই আওয়ামী লীগের দিকে যাবে, হয় আওয়ামী লীগের আমির মধ্যে যাবে অথবা আওয়ামী লীগের ডামির মধ্যে যাবে। এবার কি হলো? এবারে নির্বাচনের সময় কিন্তু আমি একটা কথা বলেছিলাম, সেটা বলেছিলাম যে এবারে নির্বাচনটা হচ্ছে আমরা আর মামুরা টাইপ নির্বাচন। মানে আমরা খেলছিলাম আর কি, আমরা আর মামুরা। আপনি যেখানেই ভোট দেন, একটা নির্দিষ্ট আদর্শের ভোটের
মানে রাজনৈতিক দলের পক্ষে যাবে। কারণ বিএনপি এবং জামাতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, তাদের এই সম্পর্কের মধ্যে আমি খুব যে তীব্র কোনো বিরোধ এটা কখনোই দেখিনি। তারা একসঙ্গে ঘর সংসারও করছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে সরকারটা ছিল সেই সরকারের অংশীদার ছিল জামাত। বিএনপির আমলে তো জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল, ওখানে অংশীদার ছিল তারা, দুজন মন্ত্রীও তাদের ছিল। তো এতদিনের সখ্য হঠাৎ করে নষ্ট হয়ে যাবে এটাই মনে করি না। এবং নষ্ট যে হয় নাই সেটা আমরা দেখতে পেয়েছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখন আওয়ামী লীগের নিষিদ্ধের সেই প্রক্রিয়ায় এই দুই পক্ষই এক হয়ে গেল। এমনকি এমনও যে এখনও যে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড করতে না দেওয়ার যে প্রচেষ্টা এবং যে কার্যক্রম, যে আইন, সেক্ষেত্রেও কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলাম একদম ঐক্যবদ্ধ অবস্থায় আছে। কাজেই ওনাদের সম্পর্ক হলো আমরা আর মা। হয় না এরকম? দেখবেন যে মামা ভাগ্নের মধ্যে মাঝে মাঝে ঝগড়া বাঁধে, ঝগড়া নিয়ে মারামারিও হয় টুকটাক, কিন্তু বৃহত্তর স্বার্থে প্রশ্ন যখন আসে তখন মামা ভাগ্নে আবার এক হয়ে যায়। এখানেও তাই হয়েছে। কিন্তু এই মারামারির মধ্য থেকে পরস্পরের বিরুদ্ধে বলতে যে অনেক গোপন কথা বেরিয়ে যাচ্ছে। সেরকমই একটা আজকে জামাতের আমির বলেছেন, উনি এটা বলেছেন যে 11 দলীয় জোটের জুলাই উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন কর্নেল অলি আহমেদ। সেই অলি আহমেদের সভাপতিত্ব হওয়া অনুষ্ঠানে জামাতের আমির বক্তব্য দিয়েছেন এবং সেখানে কি বলেছেন উনি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তিনি বলেছেন, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তাহলে কি বুঝলাম আমরা? যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হয়নি। ইটস ক্লিয়ার, উনি বলেছেন। এখন তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা ষড়যন্ত্র করে হেরেছে। এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, হয়তো কোথাও কেউ বলেছেন ওনাদের, আমি যেটা মিস করে গেছি, কাজেই এটা নিয়ে আমি আলোচনা করতে পারছি না কে বলেছে। কিন্তু আমি কিন্তু নির্বাচনের পর যখন নতুন সরকার গঠিত হলো তখন আমি কিন্তু বলেছি যে এই নির্বাচনের যথার্থতা নিয়ে অথবা নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে। এবং সেই প্রশ্নের পেছনে আমি যে কারণটা দেখিয়েছিলাম সেটা হলো, এবারই প্রথম ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে এবারই প্রথম যে একটা অন্তর্বর্তীকালীন অথবা একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া নির্বাচনে ওই সরকারের কোনো একজন উপদেষ্টা অথবা কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত সরকারের মন্ত্রী হন। এবার এটা নাকি আমাদের ডক্টর খলিলুর রহমান, উনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে ওই সরকার, মানে ডক্টর খলিল যে ক্যাবিনেটের মেম্বার ছিলেন, সেই ক্যাবিনেট বিএনপির পক্ষে নির্বাচনে কাজ করেছে। না হলে বিএনপি কেন ওই সরকারের একজন প্রতিনিধিকে তার মন্ত্রী পরিষদে রাখবেন? রাখার তো কোনো লজিক নাই। এবং এটা বলার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই যে কনসেপ্টটা, যে কনসেপ্টের জন্য বিএনপি, জামাত সহ সকল বিরোধী দল এবং দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই কনসেপ্টটাই উনি ধ্বংস করে দিয়েছে এই সরকার ডক্টর খলিলকে বানিয়ে। কেবল ডক্টর খলিলই না, ওই সরকারের আরও একজন সুবিধাভোগী, ওই সরকারে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন মিস্টার আসাদুজ্জামান, তাকেও কিন্তু এই সরকার আইনমন্ত্রী বানিয়েছে। এই দুটো ঘটনার মাধ্যমে মনে করা যায়, আমি মনে করতেই পারি অথবা আমি সন্দেহ করতেই পারি যে ওই সরকার বিএনপির সঙ্গে তাদের একটা গাঁট ছাড়া ছিল, যে তোমরা আমাদের এই 2-3 জন লোককে পুনর্বাসিত করবে, বিনিময়ে তোমাদের আমরা পাশ করার ক্ষেত্রে হেল্প করব। এখন এখানে কিন্তু জামাতে ইসলামের আমিরের যে অভিযোগ, তার সঙ্গে কিন্তু একটু মিল পাওয়া যাচ্ছে। এখন দেখুন, ক্ষমতায় বিএনপি আসবে না জামাত আসবে না এনসিপি আসবে, এটা নিয়ে কিন্তু আমি খুব একটা বদার্ড না, আমার কোনো মাথা ব্যথাও নেই। কারণ এই 3 দলের কোনো দলই আমি করি না, কোনো দলের সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যে তারা জিততে পারে আমার খুব একটা অর্থনৈতিক অথবা অন্য কোনো একটা সুবিধা হয়ে যাবে।
6 মাস তো প্রায় হয়ে গেল, কারো কাছ থেকে কখনো কোনো সুবিধা নেইনি। কাজে আমার ওইটার জায়গায় আপত্তি না, আমার আপত্তিটা অন্য জায়গায়। সে আপত্তিটা হলো, তাহলে আমরা জনগণ কি প্রকৃত অর্থে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পাবো না? যে অধিকার আদায়ের জন্য আমরা এতদিন ধরে লড়াই করলাম, সেই অধিকার কি আমাদের কাছে অধরাই থেকে যাবে? এই প্রশ্নের জবাব কে দিবে? দ্বিতীয়ত আরেকটা যেটা প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকার করেছিল জাতির কাছে যে তারা একটা অসাধারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে। সেই নির্বাচনটা তারা দিতে পারেনি। এটা তো ডক্টর শফিকের কথা প্রমাণ হলো। যদি দিতে না পারে থাকে, এই যে তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, এই যে তারা শপথ ভঙ্গ করেছে, এই জন্য কি তাদের কারো কোনো বিচার হবে না? নাকি এই শপথ ভঙ্গ করবে এই প্রত্যাশাই ছিল বিএনপির যারা বিজয়ী হয়েছে? তারা কি এই শর্তেই বলেছিল যে তোমরা শপথ ভঙ্গ করো, তোমরা আমাদের পক্ষে ষড়যন্ত্র করো এবং সেই জন্য তোমাদেরকে পরবর্তী সময়ে আমরা পুরস্কৃত করব? এবং সেই পুরস্কার কিন্তু চলছে। 2 জনকে মন্ত্রী বানানো হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্মের ব্যাপারে যতগুলি মামলা, যতগুলি অভিযোগ আসছিল, তার কোনোটাই এই সরকারের আমলে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একাধিক উপদেষ্টার এপিএস তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে ছিল, সেগুলো থমকে আছে। হামের টিকা নিয়ে কেলেঙ্কারি, সেটাকে কেন্দ্র করে এক উপদেষ্টার বিরুদ্ধে মামলা করতে যাওয়া হয়েছিল, সেই মামলা গ্রহণ করা হয়নি, মামলা নেওয়াই হয়নি। আবার অনেকের দুর্নীতির অভিযোগগুলি যেগুলো থেকে সরাসরি আলোচিত হয়েছে বিভিন্ন সময়, টাকা পাচার যে হয়েছে এটা সবাই জানে। আমরা তো দেখেছি যে সুইস ব্যাংকের টাকা পাচার হয়েছে, এই বছর কতটুকু পাচার, আগের চেয়ে বেশি পাচার হয়েছে, তো সেই টাকা তো এরাই পাচার করেছে। আমরা দেখেছি টিআইবির যে ছিল আপনার, ওনাদের যে জরিপ ছিল, সেই জরিপে তারা দেখিয়েছে এই সরকার বলে আগের চেয়ে দুর্নীতি বেড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের, মানে 2025-এ পুরো বছর মিলে। তো সেটাও তো দুর্নীতি। এর কোনোটারই কিন্তু কোনো বিচার করা হয়নি। কাউকে বলো না, এরকম দৃশ্য দেখুন, আপনাদের মনে পড়ে কিনা। আমরা আমাদের নিজেদের বাইরে আমরা পশু পাখি, কীট পতঙ্গ তাদেরকে পালাতে দেখেছি, এবং সেই পালানো আমাদেরকে ভীষণ রকম, বিশেষ করে বিড়াল, কুকুর, আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো, তারা একটু বুদ্ধি সম্পন্ন। তো কখনো মানুষের ভয়ে, কখনো মানুষের সাথে খেলা চলে, কখনো আপন গোত্রের অর্থাৎ এক বিড়াল আর এক বিড়ালের সঙ্গে, এক কুকুর আর এক কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বা অন্য যে কোনো কারণে রণভঙ্গ দিতে গিয়ে তাদেরকে কখনো পিছনে ফিরে দৌড়াতে হয়েছে, কখনো পালাতে হয়েছে। আমাদের এই সমাজে মানুষ এবং প্রাণীর মধ্যে পালানোর ক্ষেত্রে আমরা যেটিকে সবচেয়ে বেশি নম্বর দেই এবং সবচেয়ে বেশি গালাগালি করি, সেটি হলো শিয়াল, ধূর্ত শিয়াল। শিয়ালের মতো এত চমৎকার করে, এত সুন্দর করে, শৈল্পিকভাবে কেউ পালাতে পারে, এটা সাধারণত আমরা জানি না। এজন্য আমরা কাউকে যদি কখনো নেতিবাচক করতে, কারো মেধা, কারো যোগ্যতা আমরা টিটকারি করতে চাই, কাউকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে তাকে আমরা শিয়ালের ধূর্ততার সঙ্গে তুলনা করি। আজকের যে শিরোনামটি দেওয়া হয়েছে, সেই শিরোনামটির সঙ্গে কোনটার মিলন ঘটাবো? মানুষের পলায়ন, পশুর পলায়ন, রাজনীতিবিদ বা রাজাবাদশাদের পলায়ন, সেইগুলো, নাকি কেবলই কেন পলাবেন, কখন পলাবেন, কোথায় পালাবেন, এই বিষয়ের ব্যাখ্যাগুলো বলবো। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এই সময়টিতে কেন হঠাৎ করে এরকম কথা বলেছি। এর আগেও পালানো নিয়ে আমি বহু লেখা লিখেছি আর বহু ভিডিও করেছি। শেখ হাসিনার জমানাতে বহুবার ভিডিও করেছি, ইউনূসের জমানাতে বহুবার ভিডিও করেছি। এই প্রথম তারেক রহমান সাহেবের জমানাতে পালানো নিয়ে ভিডিও করলাম, এই প্রথমবার। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন?
আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক, বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি, বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন মন্ত্রী হতে পারেননি, সরকারের ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, একঘরে করে রাখা হয়েছে। তো এ সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে, তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত 4 মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে, কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন। তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলে বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়, এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরও যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানের জাহাজে উঠবেন। এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। এই হলো মূল বক্তব্য। অতীতে আমাদের দেশে যে রাজনীতির সহিংসতা ছিল, মানে থিঙ্ক অ্যাবাউট দ্য চ্যাপ্টার, রাজনীতির যে অধ্যায় ছিল সেই অধ্যায়গুলোর একটা পরিণতি আমরা কল্পনা করতে পারতাম। আমাদের দেশে যেই কয়বার পট পরিবর্তন হয়েছে, সেটা 75-এ বলেন, 77-এ বলেন, 81, তারপর 90, 91, 96, মানে যে কয়বারই পট পরিবর্তন হয়েছে সেই কয়বারই মানে এরকম পালানোর মতো ঘটনা ঘটেনি যেভাবে পালানো এইবার আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, বিএনপিকে এবং জামাতকে তাদের দুঃসময় একইভাবে পালাতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশে যখন, বা পৃথিবীর যে কোনো দেশে, সমাজে কালে একটি মন্দ রেওয়াজ চালু হয়ে যায়, সেই মন্দ রেওয়াজটা কখনো বন্ধ হয় না। ধরুন আওয়ামী লীগ কেন পালালো? প্রচণ্ড একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। আওয়ামী লীগ কেন পালালো? তাদের উপর এরকম জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেগুলো সহ্য করে তারা দেশের মাটিতে থাকতে পারেনি। আওয়ামী লীগ জমানার শেষ দিকে বহু খুন হয়েছে, পুরো জমানা জুড়ে অসংখ্য গুম হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে সামাজিক যে অপরাধ, রাজনৈতিক অপরাধ, তার সীমা পরিসীমা নেই। কিন্তু এই দেশে বসবাস করার মতো তারা বিরোধী দলের জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছিল। তারা মামলা দিত, মোকদ্দমা দিত, একটু দেরি হতো। ওই জমানাতে মানে কোর্ট কাছারিকে শেখ হাসিনার পেটিকোট বলা হতো। এর কারণ হলো তারা সরকারের কথার বাইরে কোনো কিছু করে না। আচ্ছা, এখন কি অবস্থা আছে বলেন তো? এখন কার মানে আপনি বিচারাঙ্গন নিয়ে কি বলবেন? গত 2টি বছরে যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেই ন্যায় বিচার কি হয়েছে? যেখানে আদালতের সুমোটো রুল দেওয়া উচিত ছিল, সেখানে আদালত নিজেই মজলুম হয়ে গেছে।
দেশের একজন প্রধান বিচারপতি পলাতক, আর একজন প্রধান বিচারপতি জেলখানাতে। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা প্রকাশ্য রাজপথে মার খেয়েছেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ দেখেছে এই জনতা। এই ধরনের কথাবার্তা পাকিস্তান আমলে বলা হতো, বাংলাদেশ আমলেও এরকম অনেক গান হয়েছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনের কোনো সম্মানিত বিচারপতিকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর দেওয়া হয়েছে রাজপথে। এটি জুলাই বিপ্লবের সময় ঘটেছে। সাধারণ জনতা বিচারালয় আক্রমণ করেছে, বিচারকরা বিচারাঙ্গন ছেড়ে পালিয়ে চলে গেছেন। এটি গত 2 বছরে ঘটেছে। তো পরবর্তীতে আবার যারা ক্ষমতায় এসছেন ঢালাওভাবে যেভাবে বিচারপতিদেরকে, মানে পুলিশ যেভাবে পুলিশের চাকরি খাওয়া হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি খাওয়া হয়েছে, বিচারপতিদেরকে ওইভাবেই দলীয় একটা ট্যাগ লাগিয়ে গণহারে তাদেরকে তাড়ানো হয়েছে। তো বেঞ্চে যারা ছিলেন অর্থাৎ বিচারাঙ্গনে যারা ছিলেন আওয়ামী লীগ জমানায় তাদের প্রায় সবাইকে তাড়ানো হয়েছে। যারা আছেন তারা ধুক ধুক করে কোনো মতে বেঁচে আছেন। অনেকটা প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই। মানে তারা এমনভাবে আছেন যে কোনো মতে জ্বলছেন এবং আশেপাশের সব লোক তাদেরকে গালাগালি করছে। এর বাইরে আপনি যদি বারের কথা চিন্তা করেন, আওয়ামীপন্থী যত শীর্ষ আইনজীবী রয়েছেন, জুনিয়র সিনিয়র, ঢাকা কোর্ট থেকে শুরু করে অন্যান্য বেঞ্চগুলোতে, ইউনূসের জমানাতে তো তাদেরকে দাঁড়াতেই দেওয়া হতো না। এখন কিছু আইনজীবী আছেন যারা নিয়মিত কোর্ট কাছারিতে করছেন, যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কিন্তু যেটিকে বলা হয় লিগ্যাল রাইট, সেই লিগ্যাল রাইটটা একেবারেই নেই। সরকারের ইচ্ছার বাইরে কেউ যাবে এ কথা কেউ কল্পনাই করতে পারছে না। সেলফ সেন্সরশিপ, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের নিজের অবস্থান থেকে সরকারকে তুষ্ট রাখার যে চেষ্টা এবং তদবির সবাই এই রাষ্ট্রে করে যাচ্ছেন। এতে করে আওয়ামী লীগ জমানাতে রাষ্ট্রে বসবাসের যে উপযোগিতা ছিল, রাষ্ট্রযন্ত্রের কাছে কিছুটা হলো আশা এবং আকাঙ্ক্ষা ছিল, এবং ন্যায় বিচারের ব্যাপারে একটু ধীর গতিতে হলেও মানুষ আশা করতে পারতো যে লোয়ার কোর্টে না হলেও মানে হাইকোর্টে হবে। এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যদি কাউকে টার্গেট না করে থাকেন তাহলে তার জামিন হাইকোর্ট থেকে হবে, অথবা শেখ হাসিনাকে সামহাউ বললে বা তার কাছে গেলে যে কোনো একটা মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু একই বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু সমস্যা তৈরি হচ্ছে কিন্তু সমাধানের কোনো কেউ নেই। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো মন্ত্রী, এমপি, আমলা কামলা কারো দরবার আর্ত মানবতার জন্য, মুসলিমের জন্য খোলা নেই। ফলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যে যার অবস্থানে বসে এতটা হাহাকার করছে, আর নিজের মনের মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ক্ষোভ, বিক্ষোভ, অনেকটা যাকে বলা হয় সেই যৌতুগৃহের মতো, যেটাকে গ্যালভানাইজিং ইউনিট বলা হয়, যেখানে লোহা গলিয়ে একেবারে পানির মতো করে ফেলা হয়। ঠিক ওই যৌতুগৃহ, সেই যৌতুগৃহের মতো মানুষের মন এবং মস্তিষ্ক টক বগিয়ে ফুটছে। ফলে এই অবস্থাতে যদি কোনো কারণে ক্ষমতার একটা ট্রানজিশন হয়, তাহলে মানে এই তিনটি, এখানে 3 থেকে 4টি পক্ষ আছে এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পক্ষ, তাদেরকে মদদ দিয়েছে বিদেশি যে সকল পক্ষ বাংলাদেশে আছে, তারা সরাসরি বিদেশি কিছু লোকজন, বিদেশি রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা, এবং সেই সকল রাষ্ট্রের যে সকল দালাল রয়েছেন, ফড়িয়া রয়েছেন তারা। এই গত 2 বছরে সাংবাদিক, সাহিত্যিক তো এখন আসলে নেই বললেই চলে, সাংবাদিক নামধারী কিছু লোক আছেন, কিছু নব্য ব্যবসায়ী, নব্য রাজনীতিবিদ, ধড়িবাজ, যে সকল লোকজন তৈরি হয়েছে গত 2 বছরে,
বিশ্বাস করেন তাদের পালানোর কোনো জায়গা নেই, নো ওয়ে। অথচ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যুদ্ধের ইতিহাস দেখেন, মানে সব ক্ষেত্রে একটা এক্সিট প্ল্যান থাকে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, ময়লা আবর্জনা নামার জন্য ড্রেনেজ পাইপ থাকে, আমাদের শরীরে আমরা যে সকল পোশাক আশাক পরি সেটা খোলার জন্য বাটন থাকে, বোতাম থাকে, হাতা থাকে, তারপর প্যান্টের সেই চেইন থাকে, আপনি আপনার প্রয়োজন সারতে পারেন। কিন্তু এখনকার যে রাজনীতি, পুরো রাজনীতিতে এরকম একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি বের হতে পারছেন না। সীমানা পাড়ি দেওয়া তো পরের কথা, অথচ যখনই এরকম কোনো কাজ করা হয় রাজনীতি বা অন্য যে কোনো জায়গাতে, প্রায় সব ক্ষেত্রে একটা সেফ এক্সিট থাকে, পালানোর একটা পথ থাকে, ফেরার একটা পথ থাকে, ফিরে আসার একটা পথ থাকে। কিন্তু এখন সকল পথগুলো